প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। একজন রোগীর চরম সংকটের মুহূর্তে ডাক্তার হয়ে ওঠেন সাক্ষাৎ ভগবান। তবে দেশের স্বাস্থ্য খাতের প্রতারণা যেন হার মানিয়েছে নচিকেতার বিখ্যাত গানের সেই দুটি লাইন, কষাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। রাজধানীর এমন এক ডক্টরস কেয়ারের গা শিউরে ওঠা কর্মকাণ্ড দেখাবো আপনাদের। ভুয়া ডাক্তার যখন শহর গ্রামের অলিগলিতে, রাজধানীর এই ক্লিনিকটি বিশ্বাসঘাতকতায় আরেক ধাপে গিয়ে। এখানে ডাক্তার বেশে যারা অপারেশন টেবিলে কাটাছেঁড়া করেন রোগীর শরীর, তারা কেউ MBBS নন, পেরুননি কলেজের চৌকাঠ। অষ্টম শ্রেণী পাশ করে দালাল থেকে সোজা বনে গেছেন সার্জন, তাও একজন দুজন নয়। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলাকালে এমন 4 ভুয়া সার্জন হাতে নাতে ধরা যমুনার অনুসন্ধানে। সুস্থ এক তরুণ, হাতে ব্যান্ডেজ লাগিয়ে আহত সাজানো হলো। উদ্দেশ্য ভুয়া অর্থোপেডিক সার্জনকে ধরা। তাকে নিয়ে রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে চিকিৎসক ওটিতে আছেন বলা হলে সেখানে গিয়ে দেখা গেল 2 ওটিতে 2 রোগী। অপারেশন শুরু হবে একটু পর। ঘটনা টের পেয়ে রোগীদের বের করে নিয়ে যাওয়া হয়। এরপর 3 মাসের বিরতি, আবারও রোগীর স্বজন সেজে ডক্টরস কেয়ার হাসপাতালে। ভাঙা হাতের অস্ত্রোপচারে 35,000 টাকা চাইলেন পরিচালক লাবলু মিয়া। পরে 20,000 টাকায় রাজি হন তিনি। তার কাছ থেকেই জানা গেল 2 ঘন্টা পর শুরু হবে অন্য এক রোগীর অপারেশন। পরে ছদ্মবেশে আমরা ঢুকে পড়ি হাসপাতালে। অপারেশন থিয়েটারের সামনে গেলে প্রশ্নের মুখে পড়ি আমরা। পরে সরাসরি ঢুকে পড়ি। ওটি টেবিলে এক নারী, তার ভাঙা পায়ে চলছে অস্ত্রোপচার, বসানো হচ্ছে ফিক্সেটার। আমাদের উপস্থিতির কারণে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকেন সবাই। এখানে নেই কোনো চিকিৎসক, যদিও চিকিৎসকের মতোই অ্যাপ্রন পরে আছেন সবাই। অপারেশন হচ্ছে? আপনি কি ভাই এভাবে ঢুকে গেলেন ভাই? আমি যৌন তুমি সাংবাদিক, রোগীর ক্ষতি হতে পারে, কেউ নড়বেন না। না, কেউ লড়বে না। সার্জারির এই পদ্ধতিকে বলে ইলিজার্ভ। অত্যন্ত সূক্ষ্মভাবে কাজটি করতে হয়। এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি 8ম শ্রেণী পাশ। আপনি কি পাস? আমি আপনার লেগে কোম্পানির লোক, ইলিজার্ভ মানে রিং এর লোক। আপনি এখানে অপারেশন করছিলেন কেন? আমি মানে ওর ভিতরে আপনার লেগে যে নার্ভগুলো টাইট ডিসিশন করার জন্য নার্ভগুলো টাইট দিতে। আচ্ছা, আগের ভিডিও আছে। আপনি কি পাস? জি, কি পাস? আমি 8 পাস। 8 পাস। আমি ইন্টারনেট কোম্পানির লোক 8 এসে থাকবে না। ওটির ভিতরে ডক্টরদের সহজে দেখুন। নো। নিখুঁতভাবে এই সার্জারির জন্য ব্যবহার করা হয় বিশেষ প্রযুক্তি C-arm, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে ভাড়ায় আনা পোর্টেবল এক্স-রে। আমার নাম আমিন। কোথা থেকে এসেছেন আপনি? আমি মুন্নি এক্স-রে সব। মুন্নি এক্স-রে। পাশের ওটিতে দেখা গেল পুরো কক্ষে ছড়ানো ছিটানো রক্ত মাখা জামা কাপড়। রোগী কোথায় জানতে চাইলে শুরু হয় লুকোচুরি। এই রোগীটা কই? ওটি টুর রোগী কই? রনি ছাড়াও লাবলু, দুলাল ও ফরিদ এই 4 জন নিয়মিত অস্ত্রোপচার করেন। অর্থোপেডিকের সব অপারেশন করে তারাই। তবে লাবলু অন্য অপারেশনও করে থাকে। এই 4 জনের কেউই মাধ্যমিকের গণ্ডি পার হননি। ঢাকার বাইরেও বিশেষজ্ঞ হিসেবে ওটি করতে যায় তারা। এবার ভুয়া সার্জন দুলাল মিয়ার কক্ষে গিয়ে দেখা মিলল না তার। সটকে পড়েছেন তিনি। এটা হচ্ছে ছাড় বসে, আমাদের ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলি। দুলাল। এর মধ্যে কানে আসে এক রোগীর চিৎকার। শব্দ অনুসরণ করে যেতে থাকি সেখানে। একটি কেবিনে ভর্তি এই রোগী সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন। 10 দিন ধরে এই হাসপাতালে ভর্তি তিনি। যে অবস্থা নিয়ে এসে ওই অবস্থা এখন উন্নত হানি দেখে এখন আবার বাইক করে নিয়ে যেতেছি। NICU ও ICUতে ভর্তি আছে রোগী, কিন্তু 2 বিভাগ মিলিয়ে চিকিৎসক একজন। তিনিও আবার এসেছেন অনকলে। দেখা মিলল না নিয়মিত চিকিৎসকের। আমি এখানে ওইরকম না, আমি জাস্ট অন কলে ডিউটি করি আর কি মাঝে মধ্যে। কিন্তু এখানে তো পার্মানেন্ট কোনো ডক্টর আমরা আইসিইউতে পেলাম না। অনকল দিয়ে আইসিইউ NICU কিভাবে চলবে? এটা অথরিটির সাথে কথা বলেন, এটা আমি কিভাবে বলবো? সেবা যেমনই হোক, থেমে থাকে না বিল। একদিনে এই রোগীর ICU বিল এসেছে ৬২,০০০ টাকা।
তাকেও সরিয়ে নেওয়া হচ্ছে এই হাসপাতাল থেকে। এই হাসপাতালের প্যাথোলজি ল্যাব তালা দেয়া। ম্যানেজার জানান ল্যাবটি ব্যবহার করছেন না তারা। পরীক্ষা করানো হয় বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। খরচ কমাতে ল্যাব বন্ধ রেখেছেন তারা। ইসলাম ডায়াগনস্টিক আছে, বায়োল্যাব আছে, তারপর ওদের কাছ থেকে আমরা এটা নিই। সন্দেহ হয় আমাদের, তাই আমরা ল্যাবের ভেতরে যেতে চাই। এক পর্যায়ে তালা খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ভেতরে জ্বলছে আলো, অর্থাৎ কিছুক্ষণ আগেই এখানে ছিলেন কেউ। কেন পালিয়ে গেলেন কর্মকর্তারা? আপনি বললেন যে এখানে সব বন্ধ, তাহলে রিপোর্ট কিভাবে হচ্ছে? এই যে রিপোর্ট আসে না, রিপোর্ট কিভাবে হচ্ছে? না, আমার বন্ধ রাখছিলাম, পরে আবার স্যারের সম্মতিতে আবার শুরু করছি। ডক্টরস কেয়ার নামের এই হাসপাতালে প্যাথোলজিটি তালাবদ্ধ ছিল। এই কর্মকর্তা বলছিলেন যে এখানে তারা এই রিপোর্ট প্রস্তুত করেন না, কিন্তু ভেতরে এসে আমরা দেখি কিছুক্ষণ আগে এই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। শুধু এই রিপোর্ট না, আরও অনেকগুলো বিল এখানে প্রস্তুত করা, মানি রিসিট তৈরি করা হয়েছে। এমনকি এখানে মেশিনও অন করা আছে। একটু আগেই হয়তো স্যাম্পলও কালেকশন করা হয়েছে। তার মানে এই প্যাথোলজিটি পুরোপুরি চালু আছে, কিন্তু কোনো ম্যান পাওয়ার নাই। তাহলে রিপোর্ট প্রস্তুত করে কে? মানুষ নাকি ভূতে? তার মানে কি নমুনা পরীক্ষা না করেই ভুয়া ল্যাব রিপোর্ট দেয়া হতো এখান থেকে? তালা দেয়া ফার্মেসিতেও সটকে পড়েছেন ইনচার্জ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে এটি। আপনাদের ফার্মেসি লাইসেন্স কই? অ্যাপ্লিকেশন করা আছে। অ্যাপ্লিকেশন করা আছে, হাসপাতাল চলছে 4 বছর ধরে। ভর্তি রোগীদের বেশিরভাগই এসেছেন দালালের মাধ্যমে। আশপাশের সব সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগাতে তাদের হয়ে কাজ করেন অনেকে। এছাড়া আছে অ্যাম্বুলেন্স ড্রাইভার। রোগী এনে দিলে কমিশন পান তারা। আইসিইউ থেকে এখানে আমাদের ওখানে সিকিউরিটি গার্ড এখানে নাম্বার দিচ্ছে। দালালে আমাদের এই জায়গা নিয়ে আসছে, এদের দালাল নিয়ে আসছে, এখানে ভর্তি করছে। এদের আমরা সেই জায়গা ৬,২০০ টাকা, আর এরা আমাদের বলছে ১০,০০০ টাকা। আগে যারা একসময় বিভিন্ন হাসপাতাল থেকে দালালি করে রোগী ভাগিয়ে নিয়ে নিজেরাই হাসপাতাল দিয়েছেন, সেই হাসপাতালে সুন্দর করে লিখে রেখেছেন দালাল হইতে সাবধান। এই হাসপাতালে অস্ত্রোপচার যেই করুক, অর্থোপেডিকের সব রোগী ভর্তি হয় ডাক্তার জাহাঙ্গীরের নামে। দেখা হলো তার সঙ্গেও। এমবিবিএস ডক্টর হয়ে আপনি কিভাবে এরকম সেটআপে ওটি করেন? এটা লাভলো হলো ইমপ্লান্টের অ্যাসিস্ট্যান্ট। এখন অনেক ইনস্ট্রুমেন্ট ইমপ্লান্ট নতুন আসে, ওগুলো সেট আপ করা, স্ক্রু টাইট দেওয়া, এগুলা করে। চিকিৎসকেরা বলছেন অর্থোপেডিকের একটি বিশেষায়িত শাখা ইলিজার্ভ। দেশে হাতে গোনা কয়েকজন মাত্র চিকিৎসক এই সার্জারি করে থাকেন। অদক্ষ কেউ এই সার্জারি করলে বড় ধরনের ক্ষতি হতে পারে রোগীর। তাদেরকে ইনভাইট করে কারা? আমাদের সো-কল শিক্ষিত অর্থোপেডিক সার্জন। এবং এটা কত যে ভয়ঙ্কর, এটা দেশের জন্য একটা মানহানিকর জিনিস, অসম্মান। কেন রোগীদের সঙ্গে এত বড় প্রতারণা, সেই উত্তর জানা দরকার। পরের দিন আবারও আমরা সেই হাসপাতালে গেলে পাওয়া গেল দুলাল মিয়াকে। এখানে বসেই রোগী দেখেন তিনি। আপনারা যে ওটি করেন, আপনি ওটি পোশাকই করেন, আমাদের লাভলুবাই করে, এটা অস্বীকার করে কিছু লাভলুবাই করে, রনি করে, ফুল করে না, রনি করে, এটাও আমার বাদ দিয়ে দিন। এক পর্যায়ে শুরু হয় সংবাদ প্রচার না করার অনুরোধ। চেষ্টা করা হয় টাকা দিয়ে ম্যানেজ করার। এবার যমুনার ক্যামেরায় সাক্ষাৎকার নেয়ার চেষ্টা। ক্যামেরা দেখে নিজ কক্ষ থেকে বের হয়ে যান দুলাল মিয়া। এক পর্যায়ে হাসপাতাল ছাড়েন তিনি। সরকারি হাসপাতালের দালাল থেকে কিভাবে একটি হাসপাতালের মালিক হলেন, সেই প্রশ্নও করা হয় তাকে। আপনি একসময় পঙ্গু হাসপাতালের দালাল ছিলেন, এখন একটা হাসপাতালের মালিক, এবং আপনার হাসপাতালে যারা ডাক্তার নয় তারা ওটি করে। আপনার বক্তব্য? অফিসে যান, আসতেছে ভাই। একসময় দৌড় দিয়ে নিজেকে আড়াল করেন দালাল থেকে হাসপাতালের মালিক বনে যাওয়া এই ব্যক্তি। একটু উত্তর দিয়ে যান। দর্শক, ডক্টরস কেয়ারের ভয়াবহ জালিয়াতি আপনারা দেখলেন। সরেজমিনে এই অনুসন্ধান করেছেন সহকর্মী হাসান মিসবা। তার কাছ থেকে জানবো এর পেছনের আরও বিস্তারিত এবং যেসব বিষয়ে ক্যামেরায় তুলে আনা যায় না সেসব খবরও। মিসবা, আপনাকে স্বাগত ক্রাইম সিনে। জি, আপনাকে ধন্যবাদ। মিসবা, আমরা যেটি দেখলাম তা স্পষ্টতই অপরাধ এবং ন্যূনতম মানবিকতার বালাই নেই। আমরা এর আগেও ভুয়া ডাক্তার অনেক জায়গায় দেখেছি, কিন্তু অপারেশন টেবিলে সরাসরি সার্জারি করতে যাওয়া সার্জন সেজে আসছেন দালাল, এই বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয়। এটি কিভাবে শুরু হলো এবং তারা কতদিন ধরে
এরকম চালিয়ে আসছেন? এই হাসপাতালটির বয়স 4 বছর। যারা এই হাসপাতালে এই অপকর্ম করে আসছিলেন তারা ছিলেন এর আগে পঙ্গু হাসপাতাল বা সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখানে যতগুলো হাসপাতাল আছে সরকারি, মোট 6টি হাসপাতাল, এই হাসপাতালগুলোতে তারা দালাল হিসেবে কাজ করতেন। দালালি করতে করতে এক সময় তারা ডাক্তারদের সংস্পর্শে এসেছেন, কখনো কখনো তারা ওটি টেবিল পর্যন্ত গেছেন। এভাবে দেখে দেখে মূলত তারা এই কাজটি শুরু করেছেন। এই হাসপাতালে চলছিল 4 বছর ধরে। এখানে 4 জন এই সার্জারি করে আসছিলেন, যারা কেউ এসএসসি মাধ্যমিকের চৌকাঠও পেরোয়নি। আর এদের মধ্যে একজন আমরা যাকে সেদিন সেখানে হাতে নাতে পেয়েছি, রনি, সে মূলত 8ম শ্রেণী পাস। তিনি একটি চেম্বারে সহকারী হিসেবে ছিলেন। তারপর থেকে এখানে এসে তিনি সরাসরি অস্ত্রোপচার শুরু করেছেন। শুধু এই 4 জন নয়, আমরা কলেজ গেট এলাকায় বিশেষ করে আরও আশপাশের যে হাসপাতালগুলো আছে, এরকম 10 জনের একটি তালিকা আছে আমার কাছে যারা এই কাজ নিয়মিত করছেন। এমনকি 3 দিন আগে আমি আগেও একটি খবর পেয়েছি যে একজন তিনি অপারেশন করছেন, সেখানে আমরা পৌঁছানোর আগেই তিনি সেটি বন্ধ করে পালিয়ে গেছেন। তো সেই জায়গায় আমরা ফলো আপে আছি এবং তাদের এই অপরাধ ধরবার চেষ্টা করছি আমরা। এই অপরাধের সঙ্গে আসলে তারা শুধু একা জড়িত নয়, এর সঙ্গে 2-1 জন চিকিৎসকও জড়িত আছেন। তারা মূলত এই হাসপাতালগুলোতে যান, মাঝে মধ্যে তারা ওটি করেন এবং এই 2-1 জন চিকিৎসকের নামে সমস্ত রোগী ভর্তি হয়। এই ডাক্তারদের নামে ভর্তি হওয়া রোগীগুলো অপারেশন করে এই দালাল বা কর্মচারী কিংবা তারাও এই অপরাধের সাথে তাহলে একেবারে সরাসরিভাবে জড়িত এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার মতো সুযোগ রয়েছে। তবে জানতে চাইছিলাম যে গাইতে গাইতে গায়েন বলে, কিন্তু দেখতে দেখতে তো ডাক্তার হওয়া যায় না। সেখানে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জটিল ক্রিয়া রয়েছে। তো এইসবের ভিতরে এই সাহস তারা কিভাবে করছেন এবং যখন এই অস্ত্রোপচারগুলো করছেন তারপরে সেই রোগীর পরিণতি কি হচ্ছে? কারণ তারা তো আসলে হাড় জোড়া দেওয়ার কাজটি করছেন মূলত, নাকি? অর্থোপেডিক ছাড়াও তারা সিজারিয়ান কেস করতো, তারপরে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন তারা করতো। এবং যেদিন স্বাস্থ্যমন্ত্রী সেই হাসপাতালে অভিযান চালিয়েছেন, সেই দিনও কিন্তু আমরা ওখানে ভুক্তভোগী পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেখানে গেছেন, তারা অভিযোগ নিয়ে যে তাদের সিজারিয়ান কেসের এক রোগীকে, স্বজনকে ভর্তি করা হয়, তার অবস্থার অবনতি হয় এবং সেটির সুরাহার জন্য তারা গেছেন এবং স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের সাথে দেখা হয়েছে। আর এই হাসপাতালে প্রতিদিন 8 থেকে 9টি অস্ত্রোপচার হতো। তাহলে 4 বছরে কি পরিমাণ কেস এখানে হয়েছে, এটা কিন্তু অনেক। এর পাশাপাশি অন্যান্য ট্রিটমেন্ট তো আছেই। সুতরাং এখানে অনেক রোগী, তারা হয়তো অনেকে মারা গেছে, অনেকে আমাদের কাছে অনেকগুলো তথ্য প্রমাণ আছে যে তারা পঙ্গুত্ব বরণ করেছে এখানে অস্ত্রোপচারের ফলে এই রোগী যারা এখানে আসে তাদের কিন্তু একটি বড় অভিযোগ থাকবার কথা ছিল যে তারা কেন অভিযোগটি করেনি। এখানে অভিযোগ না পাওয়ার যে কারণটি, সেটি হচ্ছে যে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে যে রোগীগুলো এখানে আসে বা তাদেরকে ভাগিয়ে আনা হয়, তারা সাধারণত দরিদ্র পরিবারের, তারা ওভাবে বিষয়গুলো বুঝে ওঠেন না। ফলে একজন রোগী যখন মারা যান তখন তাদেরকে বলা হয় যে তার হায়াত শেষ। সহজ করে যদি বলি, তারা নিয়ে ফেরত চলে যান, তারা এটিকে চ্যালেঞ্জ করবার মতো অবস্থায় থাকেন না। চ্যালেঞ্জ কেউ যদি করে তাহলে তাকে হয়তো বিভিন্নভাবে, এদের একটি বিরাট সিন্ডিকেট আছে, এরা স্থানীয় প্রশাসন ম্যানেজ করে চলে। এবং আপনি কি মনে হয় যে প্রশাসন কিছুই জানতো না? অবশ্যই প্রশাসন জানতো, তাহলে কেন চুপ? নিশ্চয়ই সেটি তাদের তারা কোনো না কোনো কারণে চুপ থেকেছে, যার কারণে তারা বহু বছর ধরে একইভাবে এই অপকর্ম করে গেছে দিনের পর দিন। আর আরেকটি বিষয় দেখুন যে এখানে অভিযান চালানো হলো, হাসপাতাল বন্ধ হলো, কিন্তু মূল অপরাধী যারা, তাদের কিন্তু কেউই আটক হলো না। একজনও আটক হয়নি, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়নি এবং তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে শুধু এই 4 জন নয়, কলেজ গেট এলাকায় কমপক্ষে 10 জন, যে 10 জনের নাম আমার কাছে আছে, এই অস্ত্রোপচার তারা এখানে করে থাকে নিয়মিত। 3 দিন আগে আমার কাছে একটি ফোন আসলো যে পাশের আরেকটি হাসপাতালে আরেকজন যিনি অস্ত্রোপচার করছেন, আমরা সেখানে পৌঁছাবার আগেই তারা সেখান থেকে সটকে পড়ে। তবে এখানে আরও অনেকজন এই অপকর্মের সাথে জড়িত, তারা নিয়মিত এটি করছেন। সরকার যদি শুধু একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে চুপ থাকে
তাহলে কিন্তু এই অপরাধীদের ধরা যাবে না। কারণ শুধু তারা ডক্টরস কেয়ারে করতো, বিষয়টি এরকম নয়, তারা অন্যত্র গিয়েও এ ধরনের সার্জারি করছে। আপনি ঠিক বলেছেন যে শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে তারা বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বিভিন্ন হাসপাতালে যায় এবং অস্ত্রোপচার করে থাকে। এবং এদের মধ্যে দু একজন, এটি আসলে বলাটা হয়তো লজ্জার, তারপরও বলি যে দু একজন এতই দক্ষ যে চিকিৎসকরাও তাদেরকে মাঝে মধ্যে ডেকে তাদের থেকে সমাধান নেন বা তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেন। এই যে চিকিৎসকদের একটা গোষ্ঠী তাদেরকে মাথায় তুলে রেখেছে বা তাদের কাছে যায়, এবং চিকিৎসকদের একটা অংশ তাদের হাসপাতালে এসে অস্ত্রোপচার করে। সুতরাং এই অপরাধের সাথে দু একজন চিকিৎসক আসলে জড়িত। তাদের পৃষ্ঠপোষকতায় এরা বহু বছর ধরে, বহুদিন ধরে এখানে এই অপকর্ম, তাদের এই নৈরাজ্য করে আসছে দিনের পর দিন। তার মানে তারাও আসলে সমানভাবে দায়ী। শুধু ডক্টরস কেয়ার নয়, এমন আরও অনেক ঘটনাই তো রয়েছে যেটির ইঙ্গিত আপনি দিচ্ছিলেন, সেসব নিয়েও জানবো মিসবা। দর্শক, আমরা দেখছিলাম একটি প্রতিষ্ঠানের জালিয়াতি, যেখানে নিরুপায় হয়ে রোগীদের আত্মসমর্পণ করতে হচ্ছে দালাল থেকে ধাপে ধাপে অপরাধ করে সার্জন বনে যাওয়া হাতুড়ে ডাক্তারদের কাছে। তবে এমন আরও অনেক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন এলাকায়, তা নিয়েও বিস্তারিত জানবো একটা বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। অষ্টম শ্রেণী পাশ কর্মচারী করছে অস্ত্রোপচার। যমুনা টেলিভিশনে এই সংবাদ প্রচারের পর শুরু হয় তোলপাড়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্যমন্ত্রীকে। পরে মন্ত্রী নিজেই ছুটে যান সেই হাসপাতালে, সিলগালা করে দেওয়া হয় কলেজ গেটের সেই ডক্টরস কেয়ার হাসপাতাল। সরিয়ে নেওয়া হয়েছে হাসপাতালের সব রোগীকে। এরপর সারা দেশেই শুরু হয় সাঁড়াশি অভিযান, যেখানে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যারাও অবাধে প্রতারণা করে আসছিল মানুষের অসুস্থতা আর অসহায়ত্বকে পুঁজি করে। রোগীর শরীরে চলছে কাটাছেঁড়া, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে অস্ত্রোপচার। তবে এই কাজ যারা করছেন তাদের কেউই চিকিৎসক নন। কেউ ছিলেন হাসপাতালের দালাল, কেউ বা কর্মচারী। তারাই দিনের পর দিন করে গেছেন জটিল এই কাজ। আপনি কি পাস? জি, কি পাস? আমি 8 পাস। আমি ইমপ্ল্যান্ট কোম্পানির লোক এই দেশে থাকবে না, ওটিভিতে ডক্টরদের সহজে দেখুন। যমুনা টিভিতে এই সংবাদ প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে অভিযানে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। একসময় ভুক্তভোগী রোগীরা মন্ত্রীর কাছে তুলে ধরেন হাসপাতালের নানা অনিয়ম। অভিযানের খবরে আগের অনেক ভুক্তভোগীও আসেন এখানে। এরা হচ্ছে একদিনে, এই যে 12 ঘন্টায় স্যার একদিন ছিল, একদিনে স্যার এই ওষুধগুলো নাকি তারা দিচ্ছে। হাসপাতালটির সব রোগীকে অন্য হাসপাতাল থেকে ভাগিয়ে আনা হয়েছে। কেউ কেউ অপচিকিৎসার শিকার। অভিযোগের শেষ নেই তাদের। এই শিশু হাসপাতালে গেছে এই শ্যামলী, ও জায়গায় সিট পেয়ে নেই, পরে ওই যে অ্যাম্বুলেন্স আইছি তার সাথে নাকি এই যে কারোর সাথে যোগাযোগ, ও সে আর কি ওই জায়গায় আমাদের ভর্তি করাই দিয়েছে। 2 ঘন্টা পর বলছে যে বাচ্চা একটু সুস্থ আছে। এই মানে এক এক সময় এক এক কথা বলে। সরকারি মেডিকেলে, পঙ্গু মেডিকেলে গেছিলাম, ওই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসছি। এখানে পাঠাইছে একটা ডাক্তার, পাঠাইছে আমাদেরকে, পঙ্গুতে ছিলাম। বলছে যে খরচ কম হয়, ভালো হসপিটাল, ওর মাধ্যমে পরে আসলাম আর কি। অপারেশন থিয়েটারে আমি যা দেখলাম, অপারেশন থিয়েটারে কিন্তু জাহাঙ্গীর স্যার না, অপারেশন থিয়েটারে ছিল আপনার এই আলামিন স্যার। এখন আলামিন স্যারও কি আলামিন স্যার কিনা, এটা নিয়ে আমি খুব সংশয়ে আছি। অভিযানের খবরে পালিয়েছেন হাসপাতালের মালিক, ল্যাব ও ফার্মেসির ম্যানেজার। সটকে পড়েছেন অন্য কর্মচারীরাও। হাসপাতালের আইসিইউ ও এনআইসিইউ আরেকটি পক্ষের কাছে ভাড়া দেয়া ছিল। নেই বিশেষজ্ঞ চিকিৎসক। 8% ছেলেপেলেরা অপারেশন করতেছে, রোগীরা জোরে সোরে কান্নাকাটি করতেছে। তো যে হাইলি ইনহিউম্যান সার্ভিস এখানে দেওয়া হচ্ছে, এবং এখানকার যে ম্যানেজার সে নিজেও স্বীকার করেছে যেখানে অনেক মানে অমানবিক কাজ হচ্ছে, কিন্তু প্রতিবাদ তারা করে। পরে সব রোগীকে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। সরকারি হাসপাতাল থেকে আসা অ্যাম্বুলেন্সে পাশের 3টি হাসপাতালে পাঠানো হয় তাদের। পুরো বিষয়টি তদারক করেন স্বাস্থ্যমন্ত্রী নিজে। মাননীয় প্রধানমন্ত্রীর দফতর থেকে এটা নিয়ে খুব হাইলি কনসার্ন, এবং আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমিও নিজে সকালে আজকে দেখে আজকে অকস্মাৎ এখানে আসলাম। এদেশে মানুষের স্বার্থে, স্বাস্থ্যসেবার স্বার্থে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। 3 ঘন্টার অভিযানের পর হাসপাতালটি সিলগালা করে দেয় স্বাস্থ্য বিভাগ।
এর পরের দিন কলেজগেট এলাকায় বড় অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তর। মুক্তিযোদ্ধা টাওয়ারের 5টি বেসরকারি হাসপাতালে অভিযান চালায় তারা। বন্ধ করে দেওয়া হয় 2টি। এর মধ্যে একটি ট্রাস্ট সেন্টার, যা পরিচিত টিজি নামে। তবে ট্রাস্ট বা বিশ্বাস করার মতো কিছুই নেই এখানে। ওয়ার্ড বা কেবিনে নেই কোনো রোগী, খালি পড়ে আছে অপারেশন থিয়েটার। শুধু এনআইসিইউতে ভর্তি 4 শিশু, তবে নেই কোনো চিকিৎসক। রোগীর ব্যবস্থাপত্রেও নেই চিকিৎসকের স্বাক্ষর। আমি ডাক্তার হিসেবে আসছি। তবে বেশ কিছু সময় পর আসলেন এক ব্যক্তি, পরিচয় দিলেন চিকিৎসকের। আমার পদ সিনিয়র মেডিকেল অফিসার। এর আগে আমি বিভিন্ন জায়গায় ছিলাম, বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ছিলাম। হ্যাঁ, আমি ঢাকা মেডিকেল থেকে পাশ করেছি 2016 সালে। আমি একটু পরে কথা বলবো। তার বিএমডিসি নিবন্ধন নম্বর জানতে চাইলে তা বলতে পারলেন না। ফোনে খুঁজতে থাকলেন কিছু একটা, উল্টো সাংবাদিকের রেজিস্ট্রেশন নম্বর জানতে চাইলেন তিনি। আমার সেটা মুখস্থ নাই। আমাকে ডাক্তাররা আমাকে ওই পরিচালক স্যার সহ চিন্তা। আপনি বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ভুলে গেছেন, এটা আপনার জন্য কত বড় লজ্জা। পরে এই হাসপাতাল বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এনআইসিইউ থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয় অন্য হাসপাতালে। আমরা এখানে নিয়ে আসছি। আমি 25,000 টাকা দিই মুখতার নাম বললাম গরিব মানুষ। সিট না পাওয়ার পরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারই আমাদের এখানে দেখাই দিয়েছে, এখানে নিয়ে আসা হয়েছে। পাশের যমুনা জেনারেলেরও একই অবস্থা, সেটিরও এনআইসিইউ বন্ধ করে দেওয়া হয়। কোনো সিনিয়র ডাক্তার আসে নাই, আর এখানে কোনো চিকিৎসা দিচ্ছে না। তারা বলছে যে 2টার দিকে আসবে, 3টার দিকে আসবে। এই বাচ্চাকে অক্সিজেন ছাড়া বের করলে যে কোনো সময় যে কোনো কিছু। অভিযান চলতে থাকে রাজধানীর অন্য এলাকাতেও। ঢাকা মেডিকেলের পাশে চানখারপুলের 5টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জরিমানা করা হয় 2টিকে। চিকিৎসা ব্যবস্থার একটা বড়টা অংশ বেসরকারি খাত থেকে দেওয়া হয়, বা তার মানে এই না ভুল চিকিৎসা করবে, এটা কিন্তু কখনোই কাম্য না। যেগুলো অপরাধ আমরা পেয়েছি, সর্বোচ্চ আমরা এটার বিচার নিশ্চিত করব। বেশি অনিয়ম পাওয়া গেছে হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে। ল্যাবে কাজ করা ব্যক্তির নাম আবিদ, কিন্তু একটু আগেই দেয়া রিপোর্টে স্বাক্ষর করা ব্যক্তি আল ইমরান, অথচ তিনি ঈদের ছুটিতে। আর যে চিকিৎসকের স্বাক্ষর আছে তিনিও আসেন না অনেক দিন। আপনি যে আল মামুন নামে সিগনেচার করেছেন, সেটা কি হবে? আপনি এখন কোথায়? কোনো ছুটিতে আছেন? ল্যাবের ফ্রিজে পাওয়া যায় মেয়াদ শেষ হওয়া রিয়েজেন্ট। আল্ট্রাসোনোগ্রাফি করা চিকিৎসক ভুলে গেছেন বিএমডিসি নম্বর। রেজিস্ট্রেশন নম্বর কত আপনার? মুখস্থ নাই, আমার একটু দেখে বলতে হবে। এখানে আমার কাগজপত্র জমা দেওয়া আছে। পরে এই ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধ এবং 1 লাখ টাকা জরিমানা করে স্বাস্থ্য অধিদপ্তর। 50 শয্যার অথেন্টিক হাসপাতালে চিকিৎসক একজন, তাদের ডায়াগনস্টিকেও স্বাক্ষর জাল করা হয়েছে। পরে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তানজিন নাহার এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন? না, উনি নেই, উনি তো গভর্নমেন্ট ডাক্তার। রিপোর্ট হলো কিভাবে ওনার নামে? ওনার নামই হয়নি, ওনার নামের উপরে ওনার নাম তো আমাদের প্যাডের মধ্যে লেখাই থাকে। লাইসেন্স না থাকায় প্রাইম টিজির ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় 60,000 টাকা। কাগজগুলো কিন্তু সামনে আসছে রাখা, ওখানে স্যার একটু দেখলে মনে ভালো হয়। আমাদের ট্রেড লাইসেন্স তো স্যার আছে। এছাড়া বন্ধ করে দেয়া হয় আহমেদ স্পেশালাইজড হাসপাতাল এবং অ্যাক্টিভ ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক। আমাদের অভিযানের উদ্দেশ্য সংশোধন, কোনো বন্ধ করা না। কারণ এক স্বাস্থ্যসেবা বন্ধ করে দিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জনগণ ভুক্তভোগী হবে। সেটা আমরা কখনোই চাই না, সরকারের উদ্দেশ্য সেটা না। আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি, সবাইকে সতর্ক করছি, এবং বন্ধ করাও একটা সতর্কতা। স্বাস্থ্য অধিদপ্তরের এই অভিযান সারা দেশে চলছে। তবে আমরা দেখতে চাই বন্ধ করা প্রতিষ্ঠান কি আসলেই বন্ধ রয়েছে। হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি। সপ্তাহখানেক পরে রাজধানীর চানখারপুলে যমুনা টেলিভিশন। হেলথ এইডে গিয়ে দেখা যায় পুরোপুরি চালু আছে ল্যাব। ঢাকা মেডিকেল থেকে আসা রোগীরা অপেক্ষা করছেন রিপোর্টের জন্য। চালু আছে অন্য সব সেবাও, অথচ 7 দিন আগে এটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমার রিপোর্টটা ইমার্জেন্সি দরকার ছিল, তাই এখানে এসে করাইছে। এখানে আসছি রিপোর্ট নিতে, রোগী নিচ্ছে, এটা ল্যাব। আপনাদের এই ল্যাব তো সরকার বন্ধ করে দিয়েছে, তারপরে আপনারা কিভাবে কার্যক্রম চালাচ্ছেন? এই ব্যাপার তো আমি জানি না, উপরে কর্তৃপক্ষ জানেন। জরিমানা হয়েছে, আমরা জরিমানা দিয়েছি, পে করছি।
এবং আমরা সংশোধন করে সে কার্যক্রম চালাইতেছি, যেহেতু বন্ধের কোনো পাইনি। অথেন্টিকের হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশনা ছিল, সেটিও চলছে, বরং আগের চেয়ে বেড়েছে রোগী ভর্তি। পাশের আরও দুটি প্রতিষ্ঠানেও একই চিত্র। ঢাকা ডায়াগনস্টিকে গিয়েও পাওয়া গেল রোগী। প্রতিদিন 30টির মতো পরীক্ষা করছেন তারা। পিওর ডায়াগনস্টিক সেন্টারও খোলা, বিভিন্ন পরীক্ষা করাতে এসেছেন রোগীরা। ল্যাবে পাওয়া গেল চিকিৎসকের সিল দেয়া জরুরি রিপোর্ট। সেই চিকিৎসককে ফোন করলে ভিন্ন কথা বললেন তিনি। আপনি এখানে নাই, বাট আপনার নামে রিপোর্ট প্রস্তুত হয়েছে, বিষয়টা কেমন হলো? বিষয়টা খুব খারাপ হলো, ওটা অন্যায় করেছে, ওটা পারমিশন দেয় রাইটে দিয়ে। পেশেন্ট যখন আর্জেন্টলি রিপোর্ট চায়, ম্যামের অনুপস্থিতিতে আমরা তখন এই জন্য আর্জেন্ট সিলটা ব্যবহার করছি। এই 4 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা পাননি তারা। ওই দিন যে ম্যাজিস্ট্রেট আসছিলেন উনি বলে গেছে যে আমরা কোনো হসপিটাল বন্ধ করিনি, কিন্তু আমরা চাচ্ছি যে এটা প্রপার ওয়েতে চলুক। এই ল্যাব অধিদপ্তরের খাতায় বন্ধ, আপনারা কার্যক্রম চালাচ্ছেন কিভাবে? না, আমরা তো এটা জানিও না। নানা অনিয়মে বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান কিভাবে কার্যক্রম চালাচ্ছে তা জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। দুদিন পরে এটা খুলে গেল, তো দুদিনের মধ্যে আমরা ওখানে যেগুলো জিনিসগুলো পাইছি সেগুলো তো তাদের ঠিক করার কথা না। এটাও তো সিরিয়াস একটা অফেন্স যে সে খুলে ফেললো আমাদের পারমিশন ছাড়া, আমরা বন্ধ করে দিয়ে আসলাম, তাহলে সে এত এই ক্ষমতার উৎস কোথায়? স্বাস্থ্য বিভাগের অভিযানের পর নির্দেশনা অনুযায়ী কিছু প্রতিষ্ঠান বন্ধ পাওয়া গেছে। এ যেন চোর পুলিশ খেলা। অনিয়ম পেয়ে একটি প্রতিষ্ঠান বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর, দুদিন পরে সেটি আবারও চালু, আর এরপর শুরু হয় আবারও অনিয়ম। এই অবস্থা চলছে বহু বছর ধরে। তাহলে এর সমাধান কোথায়? দর্শক, ডক্টরস কেয়ারের পরে বিভিন্ন জায়গায় এমন অভিযান আমরা দেখলাম, তবে এসব অভিযানে কি আদৌ অপরাধীদের লাগাম টানা যায় কিনা সে বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সহকর্মী হাসান মিসবাহ রয়েছেন। মিসবাহ, এই অভিযানগুলো আমরা দেখলাম স্বাস্থ্য মন্ত্রণালয়, এরকম অভিযান আমরা প্রায় দেখি এবং এই অভিযানগুলোতে আপনিও সাথে ছিলেন, সে সময় মাঠে ছিলেন। জানতে চাই যে এই অভিযানগুলোতে যে ব্যবস্থা নেওয়া হলো সেই ব্যবস্থা কতটুকু পর্যাপ্ত, এবং আগেও আপনি বলছিলেন যে ব্যক্তি অপরাধের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ভুয়া সার্জন সার্জারি করছে, এরপরে প্রাইম মিনিস্টার অফিস সেটিকে নোটিশ করে এবং স্বাস্থ্যমন্ত্রীকে এরপরে সঙ্গে সঙ্গে সেই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, ডক্টরস কেয়ার সিল গালা হয়। সেখানে আরও নানা ধরনের অপরাধ পাওয়া যায়। মানে সার্জারির পাশাপাশি সেখানে আরেকটি বড় অপরাধ ছিল যে তারা একেবারে ভুয়া ল্যাব রিপোর্ট দিত। তাদের ল্যাবে কোনো ধরনের মেডিকেল টেকনোলজিস্ট বা কোনো ডক্টর ছিল না। ইচ্ছে মতো তারা, যেটাকে অনেকে আমরা বালতি রিপোর্ট বলি, অর্থাৎ স্যাম্পল নিয়ে বালতিতে ফেলে ইচ্ছে মতো একটি রিপোর্ট তৈরি করে দেওয়া হয়, সেটি তারা করতেন। যাই হোক, সব মিলে সেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হলো। এরপর দিন আবারও অনেকগুলো প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে, বন্ধ করা হয়েছে। ঢাকা মেডিকেলের আশপাশে অসংখ্য প্রতিষ্ঠান এরকম আছে যেখানে বন্ধ করা হয়েছে। এই অভিযানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে সবগুলো প্রতিষ্ঠান চলে দালালের মাধ্যমে। এই দালাল কারা? হাসপাতালের ভিতরে স্বাস্থ্যকর্মী, এই দালাল হাসপাতালের ভিতরে আনসার সদস্য এবং কয়েকশো দালাল এখানে প্রতিদিন তারা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড, আইসিইউ সব জায়গায় গিজগিজ করে। তাহলে পুরো স্বাস্থ্য খাত, অর্থাৎ বেসরকারি স্বাস্থ্য খাতের বড় একটা অংশ যায় বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। এই প্রতিষ্ঠানগুলোর একটা বড় অংশ চলে দালালদের মাধ্যমে। সরকার বহু বছর এই দালালদের নির্মূলে অনেক ধরনের চেষ্টা করেছে, কিন্তু সুফল আসলে পাওয়া যায়নি। আমরা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে দেখলাম যে এই দালাল দিয়ে রুগী ভাগিয়ে আনবার জন্য অনেক প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, নানা অনিয়মে বন্ধ করা হলো। কিন্তু চানখারপুলে আমরা কয়েকদিন আগে গিয়ে দেখলাম অভিযানের ঠিক 2-3 দিন পর তারা আবারও খুলেছে, আবারও তারা একই কাজ করছে এবং একইভাবে চলতে আছে। তাহলে অভিযান সরকার করেছে, সরকারকে অবশ্যই এটা সাধুবাদ জানাই আমরা, কিন্তু সিস্টেম যদি সংশোধন না করা হয় তাহলে তো এর সুফল আসলে পাওয়া যাবে না। অর্থাৎ অপরাধগুলো নথিবদ্ধ করার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি আছে কিনা এবং সেগুলোর যথোপযুক্ত যেই শাস্তি সেটি হচ্ছে না, সেটি স্পষ্টতই আমরা বুঝতে পারছি। আপনি বলছিলেন যে সেখানে অর্থোপেডিক যখন আমরা শুনছিলাম, পাশাপাশি আমরা শুনছিলাম প্যাথোলজি যেই ল্যাবগুলো রয়েছে সেখানেও কার্যক্রম, এগুলো তো আলাদা আলাদা অপরাধ। আলাদা আলাদা অপরাধ হিসেবে এগুলোকে বিবেচনা করা হয় কিনা? একটি প্রতিষ্ঠানে যখন কোনো অনিয়ম পাওয়া যায়, এটি আমরা বহু বছরের এরকম একটি নিয়ম দেখছি যে সেটাকে বন্ধ করা হয়। কিন্তু সেখানে কী ধরনের অনিয়ম হলো, সেখানে মানুষের মৃত্যু হলো কিনা, কতটা মৃত্যু ঝুঁকি তারা তৈরি করলো,
সেই অপরাধের কিন্তু বিচার হয় না। একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সমাধান নয়, বরং অপরাধীরা কিছুদিন গা ঢাকা দেয়, তারা অধিদপ্তরকে ম্যানেজ করে আবারও ফিরে আসে, আবারও একই ধরনের অপরাধ করে, আবারও যখন একটি আলোচিত ঘটনা ঘটে অধিদপ্তর আবারও নড়েচড়ে বসে এবং একইভাবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এই ব্যবস্থা শুধু বন্ধ করা তো কোনো সমাধান না, বরং যারা যে অপরাধ করলো সেই অপরাধের আসলে স্পেসিফিক বিচার হওয়া দরকার। যে একটা ভুল রিপোর্ট একজন মারা যেতে পারে, তার শরীরের যেই ভেতরকার রিপোর্টটি দেওয়া হয় সেই রিপোর্ট যদি ঠিক না থাকে চিকিৎসা তো ঠিক হবে না। আপনি সঠিক বলেছেন। পাশাপাশি এখানে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে কী পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, তার প্রাণহানি হলো কিনা, সব মিলে একটি শক্ত ব্যবস্থা করা দরকার। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা দরকার। যে 4 জন ভুয়া ডাক্তারের কথা আমরা তুলে এনেছি, অর্থোপেডিক সার্জন ভুয়া, তাদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিল না। ফলে তারা তো ঠিকই আবারও কোনো প্রতিষ্ঠানে গিয়ে হয়তো আবারও কোনো প্রতিষ্ঠান খুলবে ভিন্ন নামে। যেমন ডক্টরস কেয়ার যে প্রতিষ্ঠানটি, এটি আগে নূরজাহান হাসপাতাল নামে পরিচিত ছিল, সেটি অনিয়মের কারণে বন্ধ করে দিয়ে নতুন প্রতিষ্ঠানে এসেছে ডক্টরস কেয়ার। ডক্টরস কেয়ার বন্ধ, হয়তো এটি আবারও নতুন কোনো নামে আসবে, সেটি হয়তো আমরা ফলো আপ রাখছি, সেটি হয়তো আমরা পরবর্তীতে দেখব। সুতরাং সিস্টেম সংশোধন না করে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান বন্ধ করে এই অপরাধ এবং অপরাধীদেরকে কোনোভাবেই দমন এবং নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়। মাঝে মধ্যে কিন্তু র্যাবের অভিযান হয়, বিভিন্নভাবে দালাল ধরা পড়ে, কী শাস্তি হয়? তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, পরের দিনে আবার জামিন হয়। এবং এই হাসপাতালগুলো কেন্দ্রিক যে বিরাট এক ধরনের দালাল চক্র গড়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায়। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতারা এই দালালদেরকে নিয়ন্ত্রণ করতেন, তারা এখান থেকে কমিশন পেতেন। এখন তৈরি হয়েছে নতুন সিন্ডিকেট এবং 5 আগস্টের পরে নতুন সিন্ডিকেট পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে। সুতরাং দালালরা যে বিক্ষিপ্তভাবে এই কাজগুলো করছে সেটিও আসলে না, বরং একটি আমব্রেলার নিচে একটি সিন্ডিকেটের অধীনে তারা এই দালালি কাজকর্ম করে এবং এই সিন্ডিকেটের যিনি মূল হোতা তারা গ্রেপ্তার হবার পরে কিংবা আইনি বিষয় মোকাবিলার যে বিষয়টি সেটি তারা দেখভাল করে। ফলে রাজনৈতিক সদিচ্ছা দরকার, হাসপাতাল কর্তৃপক্ষের সদিচ্ছা দরকার, সরকারের সদিচ্ছা দরকার। সরকার যদি চায় কোনো হাসপাতালে দালাল থাকবে না, সেটি অবশ্যই সম্ভব। দালাল আছে তার মানে সরকারের সদিচ্ছার ঘাটতি আছে। অর্থাৎ সংঘবদ্ধ এবং বিস্তৃত স্বাস্থ্য খাতের এই নৈরাজ্যের চিত্র। মিসবা, আপনার কাছে ফিরবো আবার আমরা। দর্শক, আমরা দেখছিলাম কি করে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে নৈরাজ্য গড়ে উঠেছে স্বাস্থ্য খাতে। তবে শুধুমাত্র কি প্রাতিষ্ঠানিক জালিয়াতি, নাকি ফার্মেসিতে জীবন রক্ষাকারী ওষুধ কিনতে গিয়েও হতে পারেন প্রতারিত? এ নিয়েও বিস্তারিত জানবো একটা বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। দর্শক, ভুয়া সার্জন ও মানহীন হাসপাতালের কথা আমরা জানলাম। এবার আপনাদের জানাবো জীবন রক্ষাকারী ওষুধ নকলের কথা। হিউম্যান অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন, যার আমদানি বন্ধ রয়েছে প্রায় 2.5 বছর ধরে, কিন্তু বিক্রি হচ্ছে ফার্মেসিতে। আদতে আসল নামে সয়লাভ, নকল ইনজেকশন। আরও ভয়াবহ তথ্য, হিউম্যান অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনটি ব্যবহৃত হয় অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর জন্য। মানুষের প্রাণ নিয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছেন আমদানিকারক প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা। নকল ইনজেকশন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হলেও মাথা ব্যথা নেই কারো। রাজধানীর শাহবাগের মেডিকোস ফার্মেসি। তথ্য ছিল এখানে বিক্রি হয় হিউম্যান অ্যান্টি-ডি ইনজেকশন। ক্রেতা সেজে চাইতেই সেই ইনজেকশন এনে দিলেন দোকানি। মূল্য 2,500 টাকা। পরে যমুনার ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে গেলেন বিক্রেতা। কেড়ে নিলেন ইনজেকশনটি, লুকিয়ে ফেললেন প্যাকেট। এক পর্যায়ে চেষ্টা করলেন পালিয়ে যাওয়ার। বের করেন, সমিতির অফিসে না তো, আপনি এটা বের করেন। আপনি সমিতির অফিস আছে, আমি কোথা থেকে আনছি ভাইয়া? এবার যাওয়া যাক রাজধানীর কলেজ গেটে। বুশরা ফার্মেসিতে প্রেসক্রিপশন দেখিয়ে জানতে চাই হিউম্যান অ্যান্টি-ডি ইনজেকশন আছে কি না। পরে ফ্রিজ থেকে বের করে দিলেন দোকানি। দাম 4,500 টাকা। এই ইনজেকশনটি সুইজারল্যান্ডের তৈরি। কোম্পানি নাম প্রোফাইলাক 300। আমদানিকারক হিসেবে মোড়কে লেখা ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি লিমিটেড। বলা হলো তারাই দিয়ে গেছে এই ইনজেকশন। এই কোম্পানির লোকেরা দিয়ে গেছে। কোম্পানির লোককে বা আসে মাঝে মধ্যে,
যে কোম্পানি আপনাদেরকে দিয়েছে কোম্পানির রিসিপ্ট দেখান। স্যার দেখাচ্ছি। মানি রিসিট দেখতে চাই আমরা, কিন্তু তা দেখাতে পারলেন না বিক্রেতারা। এবার জানানো হলো রোফাইলা কেনা হয়েছে মিডফোর্ড থেকে। ভাউচার দেখান। না, এটা আমার কাছে ভাউচার নাই। হ্যাঁ, আমার কাছে এটা ভাউচার নাই। আপনার দোকানে এটা আসলো কিভাবে? কারণ এই ইনজেকশন এখন আর আমদানি হচ্ছে না। QR কোড দেয়া আছে মোড়কে। স্ক্যান করার পর আসলো না কোনো তথ্য, লেখা ডিড নট ম্যাচ দ্য ডকুমেন্টস, অর্থাৎ ইনজেকশনটি নকল। আমরা ক্রয় করব না, এটা দেখে শুনে তারপর আমরা করব। এগুলা কি করবে? এগুলার বিক্রি করব না। যাওয়া যাক গায়ে লেখা আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা নিউ স্কাটনের হাবিব সেন্টারে। ইন্টারন্যাশনাল এজেন্সির কর্মকর্তারা জানান তারা আর এই ইনজেকশন আমদানি করেন না। এই প্রোডাক্টটা নকল প্রোডাক্ট, এর আগেও তো বিভিন্ন জায়গায় ধরা যাচ্ছে। এটা আমাদের প্রোডাক্ট না, বা ইন্টারন্যাশনাল এজেন্সি এই প্রোডাক্ট আনে নাই। জাস কর্পোরেশনও একসময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করত এই ইনজেকশন, তাও বন্ধ রয়েছে 2021 সালের পর থেকে। এই দুই প্রতিষ্ঠানের বাইরে নতুন করে ওষুধটি আমদানির অনুমতি পেয়েছে জনতা ট্রেডার্স। ইউএস মার্কেটে শর্টেজ থাকার কারণে একটা সময় পর্যন্ত ইউএস থেকে এক্সপোর্টটাও রেস্ট্রিক্টেড ছিল। সো যার কারণে এখনো পর্যন্ত প্রোডাক্টটা আমরা বর্তমানে অ্যাভেলেবেল করতে পারছি না। আমরা চেষ্টা করছি একটা স্পেশাল পারমিশনে কিছু প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবেল করার। তার মানে কমপক্ষে 2.5 বছর ধরে আমদানি হচ্ছে না হিউম্যান অ্যান্টি-ডি ইনজেকশন। যদিও জরুরি ওষুধটি প্রয়োজন পড়ছে প্রতিদিন, কিনতে গিয়ে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। রোপাইলা অনেক দিন যাবত সাপ্লাই নাই, বাজারে যা আছে এগুলো সব 2 নম্বর। ডক্টর তো লিখতেছে, প্রচুর পরিমাণে লিখতেছে, হিউজ পরিমাণে লিখতেছে, বাট আমরা দিতে পারছি না। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের একটু তদারকি করা উচিত। এই রকম একটা ইমার্জেন্সি ওষুধ যদি আপনার না থাকে তাহলে মানুষ কোথায় যাবে বলেন? বছরে হিউম্যান অ্যান্টি-ডি ইনজেকশনের চাহিদা কম বেশি 50,000। নেগেটিভ গ্রুপের রক্তের নারী অন্তঃসত্ত্বা হলে সন্তানকে বাঁচাতে প্রয়োজন হয় এই ইনজেকশন। কোনো নেগেটিভ রক্তের গ্রুপের নারী যখন পজিটিভ রক্তের গ্রুপের সন্তান ধারণ করবে, জন্য প্রসব করবে, তার পরপরই মাকে কিন্তু এই ইনজেকশনটি দেওয়া হতে পারে। নাহলে এই সন্তান গর্ভকালীন সময়ে হাইড্রোস্পিটালিস নামে একটা রোগে আক্রান্ত হয়। সেই রোগটির কারণে এই সন্তান গর্ভে মারা যেতে পারে অথবা জন্মের পর মারা যেতে পারে। শিশুর প্লাটিলেট কমে গেলেও এই ইনজেকশন দিতে হয়। এ যেমন 5 বছরের শিশু আনান হাসপাতালে ভর্তি হয় 5000 প্লাটিলেট নিয়ে। চিকিৎসকের প্রেসক্রিপশনে অনেক কষ্টে সংগ্রহ করা যায় একটি। আনানের বাবা জানেন না তা আসল না নকল। আমার এই বাচ্চাকে আমি কীভাবে রক্ষা করব, আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে আমি আল্লাহর কাছে অনেক ইয়ে করছি। বাজারে হিউম্যান অ্যান্টি-ডি ইনজেকশনের নকলের অভাব নেই, তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে একেবারে কোম্পানির প্রতিনিধির কাছ থেকে এই ইনজেকশন কিনেছিল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ইনজেকশনটি নকল। অর্থাৎ সরাসরি কোম্পানির প্রতিনিধির কাছ থেকেও এমন জীবন রক্ষাকারী ইনজেকশন কিনেও যদি নকল পেতে হয়, তাহলে রোগীরা যাবেন কোথায়? আদ্দিন হাসপাতালে এই ইনজেকশন সরবরাহ করতেন আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি লিমিটেডের কর্মকর্তা পনিরুজ্জামান। শুধু ঠিকানা বদলে একই প্রতিষ্ঠানের নামে বিভিন্ন হাসপাতালে নকল ইনজেকশন সরবরাহ করতেন তিনি। এবার পনিরুজ্জামানের খোঁজে তার ধানমন্ডি সেন্ট্রাল রোডের অফিসে, কিন্তু পাওয়া যায়নি তাকে। বদলে ফেলেছেন ঠিকানা। এখন তারা এই বাসা ছেড়ে দিচ্ছে, এখন থাকে না। ফোন করলেও রিসিভ করেননি পনিরুজ্জামান। একটু পর ফোন বন্ধ করে দেন তিনি। পরে হাতে আসে পনিরুজ্জামানের বাড়ির ঠিকানা গ্রিন রোডের আশ্রয় অ্যাপার্টমেন্ট। কেয়ারটেকার জানান এই নামে থাকেন না কেউ সেখানে। কিছুক্ষণ পর পাশের ভবন থেকে নামেন এক ব্যক্তি, পরিচয় দিলেন মিঠু হাওলাদার নামে, করেন নাকি মাছের ব্যবসা। আপনার নাম কি? মিঠু। মিঠু? জি। পুরো নাম কি? মিঠু হাওলাদার। এক পর্যায়ে জানালেন তিনি আসলে পনিরুজ্জামান, এখানে থাকেন ভিন্ন নামে। নকল ইনজেকশন তৈরির বিষয়ে জানতে চাই তার কাছে। হিউম্যান অ্যান্টি-ডি ইনজেকশন নকল করছেন? না ভাইজান, না, আমি এটা নকল করি না, প্লিজ। আপনি আসেন একটু কথা বলি এদিকে। আমি আগে করতাম, এখন করি। তবে সেগুলো কোথায় তৈরি হয় তা জানতে চাইলে সটকে পড়ার চেষ্টা করেন পনিরুজ্জামান। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে ইন্টারন্যাশনাল এজেন্সির আমদানির অনুমতি বাতিল করে তা দেয়া হয়েছে আরেক প্রতিষ্ঠানকে।
তবে কবে থেকে সরবরাহ স্বাভাবিক হবে জানেন না তারা। ওনারা তো মার্কেট ডিমান্ড চিন্তা করে প্রোডাক্টটা আনেন এবং বিতরণ করেন, এখানে সরাসরি আমাদের ইন্টারভেনশন না। আমরা যদি কোনো কারণে জানতে পারি যে বাজারে স্বল্পতা আছে, প্যাশেন্ট ডিমান্ড আছে, ওইটা জানার উপর ভিত্তি করে তখন তাদের অন্তত জিনিসটা যাতে পর্যাপ্ত আনতে পারে, বাজারে সরবরাহ স্বাভাবিক করতে পারে, তাদেরকে তাগিদ দিই। হিউম্যান অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিন তৈরি হয় মানুষের রক্ত থেকে। দেশের কোনো প্রতিষ্ঠান এটি উৎপাদন না করায় আমদানি করতে হয়। এই ইনজেকশনটি এই মুহূর্তে বাজারে যত আছে সবই নকল, অর্থাৎ টাকা দিয়ে নকল ইনজেকশন কিনছেন রোগীরা, যে ইনজেকশন অন্তঃসত্ত্বা নারী এবং শিশুদের জীবন বাঁচায়। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা নাজুক হলে এরকম জীবন রক্ষাকারী ওষুধ দিনের পর দিন নকল হয় আর তার বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা। এমন ভয়ঙ্কর নকলে জীবন রক্ষাকারী ওষুধ হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ। এ নিয়ে আরও বিস্তারিত জানবো। সহকর্মী হাসান মিসবা রয়েছেন। এই অনুসন্ধানটিও আপনি করেছেন এবং আপনি সেই ইনজেকশনটি জীবন রক্ষাকারী, এই ইনজেকশন প্রস্তুত কিভাবে হয় এবং এর যে মোড়ক, এই মোড়ক দেখে তো বোঝার কোনো উপায় নেই যে এটি আমদানিকৃত নয় বা নকল। এই ইনজেকশনটা নিয়ে প্রায় 1 বছর ধরে কাজ করছিলাম। অর্থাৎ আমাদেরই এক সহকর্মীর শিশুর জন্য তার প্লাটিলেট কমে গিয়েছিল। তখন এই ইনজেকশনটি খোঁজ করতে গিয়ে ঢাকা শহরে কোথাও পাচ্ছিলাম না। পরে একটি ল্যাবে পাওয়া যায় এবং সেই সূত্র ধরেই মূলত এই নকল ইনজেকশনটির যে চক্র সেটিকে খুঁজে বের করা। তবে পুরো বিষয়টি এতটা ভয়ঙ্কর, আপনি একবার খেয়াল করুন যে আপনার সন্তান তার প্লাটিলেট 5000-এ নেমেছে, অথবা কারো স্ত্রী যাকে এখন ইনজেকশনটি দিতে হবে তার প্রসূতি এবং গর্ভের সন্তানকে বাঁচাবার জন্য, তাকে জটিল একটি রোগের হাত থেকে বাঁচাবার জন্য একেবারে। তো সেই জায়গায় যখন একজন মানুষের হাতে, ক্রেতার হাতে একটি নকল ইনজেকশন যাচ্ছে, সেটা আসলে কতখানি ভয়ঙ্কর হতে পারে। আরও বেশি ভয়ঙ্কর হচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠান যখন সরাসরি আসল পণ্যের সাথে নকল পণ্য সরবরাহ করে থাকে। অর্থাৎ আদ্দিন হাসপাতাল, যেখানে সবচেয়ে বেশি আমরা জানি যে সিজারিয়ান কেস হয়, সেখানে এই চক্র নকল ইনজেকশন সাপ্লাই দিয়েছে। পরে এটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের যে অভিযান, সেটিতে ধরা পড়ে ল্যাব টেস্টে এটি নকল প্রমাণিত হয়। পরে সুইজারল্যান্ড এই ইনজেকশনটি পরীক্ষা হয়েছে, সেখানেও নকল শনাক্ত হয়েছে। চিকিৎসকরা বলছিলেন যে এই ইনজেকশনটি তাদেরকে লিখতেই হয়। যখন তারা লিখেন তখন আসলে তারা এক ধরনের বিপদের মধ্যে পড়ে যান। একদিকে ইনজেকশনটি লাগবেই, অন্যদিকে বাজারে যা আছে সব নকল। যে মূল হোতা, যে চক্র, তাকে আমরা খুঁজে পেতে অনেক দিন সময় লেগেছে। সে তার ঠিকানা বদল করেছে এবং তাকে গিয়ে আমরা বহুদিন তার বাসায় গেছি, আশপাশে খোঁজ নিয়েছি। যেহেতু নাম বদলে একটি এলাকায় তিনি থাকতেন, সুতরাং কোনোভাবে তাকে আসলে আমরা ট্রেস করতে পারছিলাম না। এটির পাশাপাশি এটি রাজধানীর আরও একটি জায়গায় বানানো হয়, এটি মিডফোর্ডেও বানানো হয়। আমরা একটি চক্রকে ধরেছি, বাকি চক্র কিন্তু এখনও তারা সক্রিয়, এখনও তারা এটি বানিয়ে যাচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে যারা এগুলো বানাচ্ছে, এখনও এই ইনজেকশনটি বাজারে সরবরাহ আছে। কিছু মানুষ তারা এটিকে জেনে শুনে বিক্রি করেন। যারা ওষুধের যারা ফার্মেসির মালিক, তারা কিন্তু এটি জানেন। কারণ একটি আসল ইনজেকশন কিনতে যে পরিমাণ টাকা লাগবে, যে পরিমাণ প্রফিট হবে, তার চেয়ে এটিতে কয়েক গুণ বেশি প্রফিট এখানে হয়। যে ইনজেকশনটি 5000 টাকায় ফার্মেসি বিক্রি করছে, সেটি নিশ্চয়ই তারা 300 বা 400 টাকায় কেনেন। সুতরাং এই ফার্মেসির যারা ওনার, তারা জেনে শুনে এটি নকল কিনছেন এবং নকল তারা বিক্রি করছেন। এবং সরকার এই বিষয়টি সামনে আসবার পর দুঃখের বিষয় হচ্ছে রাষ্ট্র এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। না ওষুধ প্রশাসন অধিদপ্তর, না রাষ্ট্রের কোনো এজেন্সি, সবাই চুপচাপ। অর্থাৎ প্রতিদিন আমরা যেন জেনে শুনে প্রসূতিকে, আমরা জেনে শুনে কিছু শিশুকে একেবারে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। কি ধরনের অভিযান প্রয়োজন মূলত, যেহেতু ফার্মেসির মানুষ জেনে শুনে একেবারে নির্মমভাবে তারা লাভের জন্য মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন? দেখুন, এর আগে আরও কয়েকটি প্রতিবেদন করেছিলাম নকল ওষুধ নিয়ে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক, এক সময় তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার ক্যান্সার চিকিৎসার জন্য 2টি ইনজেকশন কিনতে হয়েছিল, যেটি প্রায় 30,000 টাকার বেশি। সেই ইনজেকশনটি দেওয়ার পরে কোনো ধরনের সুফল পাওয়া যায়নি। চিকিৎসকদের সন্দেহ হওয়ার পরে তিনি পরে মারা যান।
পরে তার শরীর থেকে নমুনা নিয়ে টেস্ট করে দেখা যায় ইঞ্জেকশনটি নকল ছিল। তার মানে আপনি নকলের বিস্তারটি বুঝতে পারছেন। বাংলাদেশে যত বিদেশি ওষুধ আছে যেগুলোর দাম অনেক বেশি, যত ইঞ্জেকশন আছে যেগুলোর দাম অনেক বেশি, সবগুলো নকল হয়। কিন্তু দুঃখের বিষয় এই যে এত ওষুধ নকল হয়, আসলে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা কী? শুধু কারখানা বন্ধ, শুধু হাসপাতাল বন্ধ, প্রতিষ্ঠান বন্ধ, এটি আসলে যদি বলি লোক দেখানো। রাষ্ট্রকে খুবই কঠোর হতে হবে, কারণ বাংলাদেশের রোগের ঝুঁকি এখন এত বেড়ে গেছে, সেখানে নকল ওষুধ এই রোগের ঝুঁকির মধ্যে বলা চলে যে আরও এটাকে মানে আরও আগুনে ঘি ঢালার মতো একটি কাণ্ড হচ্ছে। সুতরাং রাষ্ট্র যদি এগুলির বিরুদ্ধে সতর্ক না হয়, সংস্থাগুলো যদি এই অপরাধীদের কঠিন শাস্তির ব্যবস্থা না করে, প্রশাসন যদি এগুলির বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা না করে, তাহলে মানুষ এভাবে দিনকে দিন প্রতারিত হতেই থাকবে এবং অনেক মানুষ তো মৃত্যুর মুখেও পড়বে। একেবারে মিসবাহ, আমরা শুনছিলাম স্বাস্থ্য খাতে এই বিস্তৃত অপরাধ আর নৈরাজ্যের খবর। নিশ্চয়ই আপনার এমন অনুসন্ধানগুলো অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম 5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন কিংবা ওষুধ শিল্পে রপ্তানি পর্যায়ে চলে যাওয়ার অন্তরালে রয়েছে এমন জালিয়াতি। তাই ভয়াবহ এসব অনিয়ম থেকে নিজেকে বাঁচাতে হতে হবে আরও বেশি সতর্ক। ওষুধ কিনতে গিয়ে কিংবা যেই ডাক্তারের কাছে নিজেকে সমর্পণ করবেন, তার আগে যাচাই বাছাই করতে হবে তার শিক্ষাগত যোগ্যতাও। আমরা আশা রাখি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এমন অপরাধ দমনে। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম ভয়ঙ্কর হয়ে উঠেছে নদীপথ। ডাকাত ও চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে পড়েছে নৌযান চালক, শ্রমিক, মালিকরা। টাকা না দিলেই শ্রমিকদের উপর নেমে আসে হামলা, নির্যাতন। চাঁদা না পেলে সন্ত্রাসীরা বালুবাহী বাল্কহেডের ডিজেলের গ্যালন, মোবাইল, টাকা পয়সা, এমনকি ব্যাটারি পর্যন্ত খুলে নিয়ে যায়, যার বিস্তারিত দেখানোর চেষ্টা করেছিলাম আমরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।